ছাত্র উপদেষ্টারা তারা আন্দোলনের জন্য ঠিক ছিলেন, তারা যদি তাদের সম্মানটা রেখে পজিশন চুজ করতেন বা তারা রাজনীতিতে আস্তে আস্তে পরিপক্ক হয়ে আসতেন, তারা কিন্তু আরও বেশি সম্মান লাভ করতেন। কিন্তু তারা এসেই এমন উদ্ধত আচরণ শুরু করলেন। আমি সেদিন একটা ইন্টারভিউতে দেখলাম যে বিএনপির একজন প্রবীণ নেতার সাথে, একজন ডক্টরের সাথে এনসিপির কিছু নেতা তারা নিতান্তই বেয়াদবি করছেন। এই জিনিসগুলো, এই কালচারটা কিভাবে ডেভেলপ হয়েছে? এই কালচারটা কিন্তু ডেভেলপ করেছে গত ফ্যাসিস্ট আওয়ামী সরকার, যে ছাত্রলীগের ছেলেপেলেরা, যুব লীগের ছেলেপেলেরা, তাদের একটা কি ছিল যে ভাই কোনো একজনের পরিচিত, আমার মামা যুবলীগের অমুক, আমার খালাতো ভাই ছাত্রলীগের তমুক, এই পরিচয়ে তারা বড়দেরকে, সিনিয়রদেরকে, টিচারদের সম্মানকে শেষ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব বিশ্ববিদ্যালয় বা কলেজে টিচারদের কোনো ভ্যালু ছিল না। কেন ছিল না? কারণ তাদেরকে ছাত্রদের ভয় পেয়ে চলতে হতো। কোন ছাত্রদের? এই ক্যাডারদের। তো এই যে মন মানসিকতাটা গড়ে উঠেছিল, এটারই কিন্তু বহিঃপ্রকাশ আমরা দেখছি যে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে, এবং এই যে উদ্ধত আচরণ, এই যে বেয়াদবি, এগুলো কিন্তু এখান থেকেই এসেছে। উদ্দেশ্য প্রণীতভাবে ডিসিদের রদবদল করা হচ্ছে, পরওয়ার সাহেবের অভিযোগ। আপনি কি ওনার সঙ্গে একমত? আমি ওনার সঙ্গে একমত কিনা সেটা বলবো না, কিন্তু আমরা কিন্তু গত কয়েকদিনে পত্রপত্রিকায় দেখেছি যে অনেক ডিসিকে নিয়োগ দেওয়া হয়েছে যাদের সরাসরি আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতা ছিল, এবং যারা গত নির্বাচনগুলোতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে আওয়ামী লীগের এই রাতের ভোট এবং আওয়ামী লীগের আমিডামি ভোটের পক্ষে। তারা আওয়ামী লীগকে সম্পূর্ণ সাপোর্ট দিয়েছে এবং ফ্যাসিবাদ কায়েম করতে সহায়তা করেছে। অতএব এই যে ডিসির বদল হলো এবং রাতারাতি বদল হলো, এগুলোর কিন্তু জবাবদিহিতা আমরা দেখি নাই। এগুলোর জবাবদিহিতা আমরা দেখতে চাই। আমরা জানতে চাই যে সরকার একটা প্রপার বিবৃতি দিক প্রত্যেকটি ডিসির নাম নিয়ে, যে কার কি প্রোফাইল, কার কি ব্যাকগ্রাউন্ড, কে কি করেছেন, এই জিনিসগুলো কিন্তু জনগণের সামনে তুলে ধরা দরকার। সরকার কিন্তু দিনকে দিন তাদের দুর্বলতা প্রকাশ করে যাচ্ছে, এবং যতদিন আওয়ামী লীগের বেনিফিশিয়ারিরা, আওয়ামী লীগের দোসররা এখানে থাকবে, ততদিন কিন্তু এই দেশে চক্রান্ত হতেই থাকবে এবং এই চক্রান্ত বন্ধ হবে না। কাজেই জামাতের পক্ষ থেকে কি বলা হয়েছে সেদিকে আমি যাচ্ছি না, কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে বলবো যে আমরা আওয়ামী লীগের সাথে ছিল এই ধরনের কোনো লোক যারা ফ্যাসিবাদকে সমর্থন করেছেন এবং আওয়ামী লীগকে একটা মনস্টার হতে সুযোগ করে দিয়েছেন, এই ধরনের লোকের কোনো জায়গা কিন্তু সামনের নির্বাচনে যারা পার্ট থাকবেন তাদেরকে করা আমরা একেবারেই সমর্থন করি না। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হলে কি জাতি মুক্তি পাবে বলে মনে করেন? আসলে আমরা জাতিগতভাবে এমন একটা পজিশনে আছি, তত্ত্বাবধায়ক সরকার কিন্তু একটা জাতির জন্য ভালো না এই কারণে যে আমরা যদি উন্নত সংস্কৃতি দেখি, আমরা ইউকে দেখি, আমরা ইউএসএ দেখি, ওখানে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা নাই। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা আমাদের দেশে কেন প্রয়োজন? কারণ আমাদের দেশে আমরা বারবার দেখেছি যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সেক্ষেত্রে কারচুপি হবেই, এবং সেটা সূক্ষ্ম কারচুপি না, সেটা স্থূল কারচুপি হয়। তো এইটা বারবার দেখতে দেখতে মানুষ কিন্তু বুঝে গিয়েছে যে বাংলাদেশে এখনো পর্যন্ত বাংলাদেশ প্রিপেয়ার্ড না যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য একটা দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়া সম্ভব। অতএব তত্ত্বাবধায়ক সরকারকে এই মুহূর্তে বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজন। এটা গত 3 আমলেও প্রয়োজন ছিল, তখন হয় নাই বলেই কিন্তু দেশ এই অরাজকতার পথে গিয়েছে এবং দেশটা অলমোস্ট ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা এবং তার ফ্যাসিস্ট আওয়ামী সরকার। এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারের এই রায়টিকে আমি স্বাগত জানাতে চাই। এটি একটি যুগান্তকারী রায়। আমরা আশা করব যে একটা সময় আসবে 15-20 বছর পর, যখন আমরা এত বেশি এডুকেটেড এবং নলেজেবল হব এবং আমরা আমাদের নিজেদের উপর বিশ্বাস রাখতে পারবো, এবং আমাদের পলিটিক্যাল যে দুশ্মনী বা রাইভালারি, এটা এই লেভেলে যাবে না যেক্ষেত্রে আমরা একজন আরেকজনের উপর বিশ্বাস রাখতে পারবো না। আমরা একটা সভ্য জাতি হব যেখানে আমরা তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই নির্বাচন করতে পারবো। কিন্তু এই মুহূর্তে ইম্পসিবল, এই মুহূর্তে সম্ভব না যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া একটা সুষ্ঠু নির্বাচন দেশকে উপহার দেয়। সম্প্রতি ছাত্র নেতাদের মধ্যে বেশ কথার যুদ্ধ চলছে। মুনতাসির নাম করে একজন ছাত্র নেতা ছাত্র উপদেষ্টাদের যাতে কোনোভাবে দেশ ছেড়ে পালাতে যেতে না দেওয়া হয় সেই জন্য উনি দাবি জানিয়েছেন। এ বিষয়ে আপনার অভিমত কি? আচ্ছা, প্রথমত আমাদের ছাত্র উপদেষ্টাদের ব্যাপারে আমি শুরু করতে চাই যে ওনারা অবশ্যই জুলাই আন্দোলনের অগ্রভাগে ছিলেন, সেই জন্য তাদের প্রতি আমাদের একটা সম্মান ছিল।
কিন্তু তারা যখন দায়িত্ব গ্রহণ করলেন তখন এটা বোঝা গেল যে তাদের আসলে দায়িত্ব নেওয়ার মতো সেই ম্যাচুরিটিটা নাই, এবং সেটা কিন্তু তারা পদে পদে তাদের কথাবার্তায় তাদের কাজে প্রমাণ করে গিয়েছেন, এবং তারা এমন এমন কথা বলেছেন যেটা বোঝা গিয়েছে যে তাদের সেই ম্যাচুরিটিটা আসে নাই। তো আমি না একটা কথা অনেক জায়গায় বারবার বলি, ইউথ এম্পাওয়ারমেন্ট খুবই প্রয়োজন, কিন্তু ইউথ এম্পাওয়ারমেন্টের জন্য যে বেসিকটা দরকার, একটা দেশে আন্দোলন এক জিনিস, কিন্তু দেশ চালানোর জন্য যে অ্যাডমিনিস্ট্রেশন সেটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। আমরা যদি বাংলাদেশের গত 50 বছরের ইতিহাস দেখি, বাংলাদেশের বেস্ট অ্যাডমিনিস্ট্রেটর কে ছিলেন? সবাই কিন্তু এক কথায় বলবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি অ্যাডমিনিস্ট্রেশন বুঝতেন, উনি আন্দোলন করেন নাই, উনি যুদ্ধ করেছিলেন ফ্রন্টে, এবং অ্যাডমিনিস্ট্রেশন যখন তার দায়িত্বে আসতো উনি বাংলাদেশে সবচেয়ে বেস্ট কাজ করে গিয়েছেন, এবং ওনার আমলে যে কাজগুলো হয়েছে এরকম সুন্দরভাবে আর কখনো হয়নি। তো উনি একজন ক্ষণজন্মা মানুষ ছিলেন, উনি যদি আরও থাকতেন কিন্তু হয়তো দেশের আরও উন্নতি হতো। তো এখন এই মুহূর্তে যদি আমরা দেশের দিকে তাকাই, আমরা কিন্তু দেখেছি যে অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব পালন করাটা কিন্তু আপনার আন্দোলন করার মতো সেম জিনিস না। আন্দোলনের ডাক দেয়া, মাঠে ফাইট করা এটা অন্য জিনিস। তো এই যে ছাত্র উপদেষ্টারা, তারা আন্দোলনের জন্য ঠিক ছিলেন, তারা যদি তাদের সম্মানটা রেখে পজিশন চুজ করতেন বা তারা রাজনীতিতে আস্তে আস্তে পরিপক্ক হয়ে আসতেন, তারা কিন্তু আরও বেশি সম্মান লাভ করতেন। কিন্তু তারা এসেই এমন উদ্ধত আচরণ শুরু করলেন। আমি সেদিন একটা ইন্টারভিউতে দেখলাম যে বিএনপির একজন প্রবীণ নেতার সাথে, একজন ডক্টরের সাথে এনসিপির কিছু নেতা তারা নিতান্তই বেয়াদবি করছেন। এই জিনিসগুলো, এই কালচারটা কিভাবে ডেভেলপ হয়েছে? এই কালচারটা কিন্তু ডেভেলপ করেছে গত ফ্যাসিস্ট আওয়ামী সরকার, যে ছাত্রলীগের ছেলেপেলেরা, যুব লীগের ছেলেপেলেরা, তাদের একটা কি ছিল যে ভাই কোনো একজনের পরিচিত, আমার মামা যুবলীগের অমুক, আমার খালাতো ভাই ছাত্রলীগের তমুক, এই পরিচয়ে তারা বড়দেরকে, সিনিয়রদেরকে, টিচারদের সম্মান কে শেষ করেছে? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব বিশ্ববিদ্যালয় বা কলেজে টিচারদের কোনো ভ্যালু ছিল না। কেন ছিল না? কারণ তাদেরকে ছাত্রদের ভয় পেয়ে চলতে হতো। কোন ছাত্রদের? এই ক্যাডারদের। তো এই যে মন মানসিকতাটা গড়ে উঠেছিল, এটারই কিন্তু বহিঃপ্রকাশ আমরা দেখছি যে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে, এবং এই যে উদ্ধত আচরণ, এই যে বেয়াদবি, এগুলো কিন্তু এখান থেকেই এসেছে। আজকে যদি আপনি আমাদের কথা বলেন, আমি এনডিএমের পক্ষ থেকে বলতে পারি যে আমরা কিন্তু কোনো সিনিয়র লিডারকে, সেটা আমাদের ধরেন এই মুহূর্তে আমি যদি বলি যে আমরা কিন্তু সে ফর এক্সাম্পল যে কোনো একটা জায়গায় জামাত ইসলামের সাথে আমরা হয়তো একমত না, কিন্তু আপনি কি দেখছেন যে আমরা ডক্টর শফিকুর রহমানের সাথে কোনো বেয়াদবি করব বা তাকে নিয়ে আমরা কোনো একটা নেগেটিভ কথা বলবো না? আমরা কি বলছি? আমরা বলছি জামাতের কাছ থেকে আমরা আরও রেসপন্সিবল আচরণ আশা করি, যে ওনারা এখন কেন মাঠে যাচ্ছেন, ওনারা কেন এখন নির্বাচনের দিকে আগাচ্ছেন না বা নির্বাচনকে পিছানোর চেষ্টা করছেন, হয়তো আমরা এই ধরনের কথাবার্তা বলছি, কিন্তু আমরা কিন্তু সম্মান রেখে কথা বলছি। তো আমি অন্তত এনডিএমের পক্ষ থেকে এতটুকু বলতে পারি যে আমরা কিন্তু অন্য রাজনীতিবিদদের সম্মান দিতে জানি। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের উপর, ফ্যাসিস্ট আওয়ামী লীগেরদেরকে আমরা রাজনীতিবিদ মনে করি না, আমরা তাদেরকে মনে করি তারা দুষ্কৃতকারী, তারা দেশ ধ্বংসকারী, গণতন্ত্র ধ্বংসকারী। সো তাদের ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। কিন্তু আমরা যদি কারোর সাথে মানে একই প্ল্যাটফর্মে, সে ফর এক্সাম্পল আমি জামাত ইসলামের কথাই বললাম যে আমরা কিন্তু একসাথে আন্দোলন করেছিলাম, কিন্তু এখন জামাত অনেক কিছু চাচ্ছে যেটা আমরা তাদের পক্ষে নাই, কিন্তু আমরা কিন্তু তাদেরকে অসম্মান করছি না, কোনো বেয়াদবি করছি না। আমরা তাদের ব্যাপারে যতটুকু সংযতভাবে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করা যায় সেটা করছি। তো এক্ষেত্রে এনসিপির সবচেয়ে বড় সমস্যা হলো তাদের ঔদ্ধত্য, এবং তাদের যদি ঔদ্ধত্য তারা বন্ধ না করে, বা ছাত্র উপদেষ্টার সাথে আমি এনসিপিকে মিলাচ্ছি এই কারণেই যে তারা একই সাথে মিলানো, এটা আসলে দেশে ওপেন সিক্রেট, এটা নিয়ে আসলে না বলার কিছু নাই। তো তাদের আসলে আরেকটু সংযমী বা সংযত হওয়া উচিত, কারণ আমি নিজেও অনেক জায়গায় এনসিপি নেতাদের সাথে বসেছি, কথা বলেছি। তা আমার কাছে মনে হয়েছে যে তাদের মধ্যে একটা অ্যারোগ্যান্স কাজ করে। তো ভাই, আমরা সবাই দেশের জন্য কাজ করতে চাই, আমরা এখানে কেউ নিজের বেনিফিটের জন্য বসি নাই। আমরা এনডিএমকে কেউ বলতে পারবে না যে আমরা কোনো দখলদারি, চাঁদাবাজি করেছি। তো আমরা আগেও দেশের জন্য আন্দোলন করেছি, আমরা এখনও দেশের ভালোর জন্য কিছু করার চেষ্টা করছি। আমাদের চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজ, উনি একজন শিক্ষক, উনি আমাদেরকে এই গাইডেন্স দিয়েছেন যে আমরা দেশের জন্য, মানুষের জন্য ভালো কিছু করতে পারবো। তা আমরা কিন্তু ওই পথেই হাঁটছি। তা আমাদের সামনে আসলে ভাই অ্যারোগ্যান্স শো করার কিছু নাই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি
আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।